আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমরা গত কয়েক ঘন্টায় ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে এমন কয়েকটি দাবি সামনে এসেছে যেগুলো সত্য প্রমাণিত হলে একাধিক যুদ্ধক্ষেত্রের হিসাব বদলে যেতে পারে। ইউক্রেন দাবি করেছে ক্যাস্পিয়ান সাগরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ এবং এমন কয়েকটি জাহাজে আঘাত করা হয়েছে যেগুলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র পরিবহনে ব্যবহার হচ্ছিল। অন্যদিকে ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার খবর এসেছে, আর তার জবাবে মারিফ ও আল জাউফে হুতিদের অবস্থানে ভারী বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। এর মধ্যেই আরও একটি বড় দাবি সামনে এসেছে। বলা হচ্ছে ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার কারণে বাহরাইন ও কুয়েত সিরিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে, আর ইরানও যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছে আমেরিকান সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চলতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘটনাগুলো কি আলাদা আলাদা যুদ্ধক্ষেত্রের বিচ্ছিন্ন খবর, নাকি রাশিয়া, ইরান, ইউক্রেন, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোকে ঘিরে একটি বড় আঞ্চলিক সংঘাতের চিত্র তৈরি হচ্ছে? আজকের এই ভিডিওতে এই পুরো হিসেবটি সহজভাবে বোঝার চেষ্টা করব। তাই প্রথমেই আসা যাক ইউক্রেনের দাবিতে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের দূরপাল্লার হামলায় ক্যাস্পিয়ান সাগরের ভিতরে রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ এবং আরও কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে। দর্শক বন্ধুরা, জেলেনস্কির বক্তব্য অনুযায়ী এসব জাহাজ রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরঞ্জাম এবং অস্ত্র সরবরাহে ব্যবহার করা হচ্ছিল। তিনি এই অভিযানকে ইউক্রেনের সবচেয়ে সফল দূরপাল্লার অপারেশনগুলোর একটি বলে বর্ণনা করেছেন। তার দাবি, এই হামলায় শুধু রাশিয়ার নয়, ইরানের সামরিক সাপ্লাই চেনেরও বড় ক্ষতি হয়েছে। তবে এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে আমাদের একটু মনে রাখতে হবে, বুঝতে হবে, কারণ জেলেনস্কি অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। কোন জাহাজে কী ধরনের সামরিক সরঞ্জাম ছিল, কতগুলো লক্ষ্যবস্তুতে আঘাত লেগেছে কিংবা ক্ষতির পরিমাণ কত, এসব বিষয়ে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। তাই আপাতত এটিকে ইউক্রেনের দাবি হিসাবেই দেখতে হবে। কিন্তু দাবিটি সত্য প্রমাণিত হলে এর গুরুত্ব তখন অনেক বড়, কারণ তখন বিষয়টি শুধু রাশিয়ার একটি যুদ্ধজাহাজে আঘাতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর অর্থ হবে ইউক্রেন এমন একটি সরবরাহ পথে আঘাত করেছে যেটি রাশিয়া ও ইরানের সামরিক যোগাযোগের সঙ্গে যুক্ত বলে দাবি করা হচ্ছে। এই ঘটনা, এর হিসেব এবং এর সম্ভাব্য পরিণতি, এই তিনটে একসঙ্গে দেখুন। ঘটনা হলো ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার দাবি। হিসেব হলো রাশিয়ার সামরিক সম্পদের পাশাপাশি ইরানের জন্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের পথকে চাপে ফেলা। আর এর সম্ভাব্য পরিণতি হলো রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সরবরাহ সত্যি এই পথে চললে ভবিষ্যতে সেই ব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হওয়া। এই একটি তথ্য ইউক্রেন যুদ্ধের পরিধিকেও নতুনভাবে দেখাচ্ছে, কারণ ইউক্রেনের দাবি অনুযায়ী হামলার লক্ষ্য শুধু সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকা রুশ বাহিনী নয়, যুদ্ধের সঙ্গে যুক্ত বৃহত্তর সামরিক নেটওয়ার্কও। এবার আসা যাক সৌদি আরব ও ইয়েমেনের পরিস্থিতিতে। গতকাল 25শে জুলাই সন্ধ্যায় সৌদি আরব আবারও ইয়েমেনের হুতিদের অবস্থানে ভারী বিমান হামলা চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী রয়্যাল সৌদি এয়ারফোর্স মারিব এবং আল জাউফ এলাকায় হুতিদের সামরিক অবস্থান, মিসাইল লঞ্চার এবং অস্ত্র ডিপো লক্ষ্য করে হামলা চালায়। দাবি করা হচ্ছে এই হামলার উদ্দেশ্য ছিল হুতিদের পাল্টা আঘাত করার সক্ষমতা দুর্বল করা। তবে হুতিদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। কিন্তু এই হামলার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের 2 দিন ধরে হুতিরা সৌদি আরবের ভিতরে মিসাইল ও ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। অর্থাৎ একদিকে ইয়েমেন থেকে মিসাইল ও ড্রোন হামলা, অন্যদিকে সৌদি আরবের বিমান হামলা। এটি একটি চলমান আঘাত এবং পাল্টা আঘাতের চক্র। আর এই ধরনের চক্র যত দীর্ঘ হয়, সংঘাত নিয়ন্ত্রণের সুযোগ তত কমে আসে। একটি পক্ষ অন্য পক্ষের সক্ষমতা কমাতে চায়, কিন্তু প্রতিটি নতুন হামলা আবার নতুন পাল্টা হামলার কারণ তৈরি করে দেয়।
তবে এই জায়গায় একটি সম্ভাব্য কূটনৈতিক দিকও সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে হুতি পক্ষ এবং সৌদি প্রতিনিধি দলের মধ্যে একটি আরব দেশে বৈঠক হতে চলেছে, এমন একটি প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, তাই এটাকে নিশ্চিত আলোচনা বলা যাচ্ছে না। কিন্তু এমন যোগাযোগ সত্যি হয়ে থাকলে একই সময়ে দুটি বিপরীত প্রক্রিয়া চলবে। একদিকে যুদ্ধক্ষেত্রে হামলা বাড়ছে, অন্যদিকে সম্ভাব্যভাবে আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ হয়নি। কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়েছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষায় বিদেশি বাহিনীর সরাসরি ভূমিকার কারণে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবে মোতায়েন থাকা গ্রিসের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ইয়েমেন থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক মিসাইল আকাশেই ধ্বংস করেছে। এখানে দাবি করা হচ্ছে মিসাইল দুটির লক্ষ্য ছিল ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর তেল স্থাপনা। 2021 সালে সৌদি আরবে মোতায়েনের পর গ্রিক সেনাদের জন্য এটি দ্বিতীয় ঘটনা যখন তারা বাস্তব যুদ্ধে পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করেছে বলে জানানো হয়েছে। এখন এই তথ্যের সরাসরি অর্থ কি দর্শক? সৌদি আরবের প্রতিরক্ষা এখন শুধু তার নিজস্ব সামরিক বাহিনীর উপর নির্ভর করছে না, বিদেশি সেনারাও হুতিদের মিসাইল হামলা ঠেকাতে সরাসরি অংশ নিচ্ছে। এতে সংঘাতের চরিত্র আরো বিস্তৃত হয়, কারণ হামলা হচ্ছে সৌদি ভূখণ্ডে, লক্ষ্যবস্তু সৌদি স্থাপনা, কিন্তু প্রতিরোধে অংশ নিচ্ছে অন্য একটি দেশের সেনা ও এয়ার ডিফেন্স ব্যবস্থা। এখান থেকেই বোঝা যায় একটি মিসাইল হামলার প্রভাব কত দ্রুত দ্বিপাক্ষীয় সংঘাতের বাইরে চলে যেতে পারে। এবার আসা যাক গতকাল 25শে জুলাই রাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বড় দাবি করা হয়েছে ইরানের হামলা এবং বাড়তে থাকা হুমকির মধ্যে বাহরাইন ও কুয়েত সিরিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ করেছে। কেন করেছে? উদ্দেশ্য ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনা এবং স্থলভিত্তিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় সামরিক সহায়তা নিয়ে আলোচনা করা। দাবিতে আরও বলা হয়েছে সিরিয়া প্রাথমিকভাবে এই অনুরোধে সম্মতি দিয়েছে, তবে শর্ত দিয়েছে আগে প্রয়োজনীয় আন্তর্জাতিক অনুমোদন নিতে হবে এবং বর্তমান আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাগুলো সঠিকভাবে অনুসরণ করতে হবে। কিন্তু দর্শক বন্ধুরা, এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা, এই দাবির এখনো কোনো সরকারি নিশ্চিতকরণ নেই, অর্থাৎ বাহরাইন, কুয়েত বা সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার করা হয়েছে এমন তথ্য সংবাদ মাধ্যমে নেই। তাই এখনই এটিকে নিশ্চিত সামরিক সিদ্ধান্ত হিসাবে দেখার সুযোগ নেই। তবে দাবি সত্য হলে এটা মধ্যপ্রাচ্যের সংঘাতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে, কারণ তখন বোঝা যাবে ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ শুধু সরাসরি হামলা ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ নেই। কিছু দেশ অতিরিক্ত সামরিক সহযোগিতার সম্ভাবনাও বিচার করছে। আর ঠিক এই সময়ে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে একটি কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে। ভালো করে শুনবেন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি তিনি বলেছেন আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা ততদিন চলবে যতদিন না যুক্তরাষ্ট্র পুরোপুরি নতি স্বীকার করে। দর্শক, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির যুদ্ধ ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বড় সিদ্ধান্ত গ্রহণকারী শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটি। ফলে এই বক্তব্যকে সাধারণ রাজনৈতিক মন্তব্য হিসাবে দেখানো হয়নি, বরং এটি ইরানের নিরাপত্তা নীতির উচ্চ পর্যায় থেকে আসা সতর্কবার্তা হিসাবে উপস্থাপন করা হয়েছে। এখন পুরো ছবিটি একসঙ্গে একটু দেখুন। ইউক্রেন দাবি করছে রাশিয়া ও ইরানের সামরিক সরবরাহ পথে আঘাত করা হয়েছে। সৌদি আরব হুতিদের সামরিক অবস্থানে ভারী বিমান হামলা চালাচ্ছে। আবার হুতিদের ছোড়া ব্যালিস্টিক মিসাইল ঠেকাতে সেখানে গ্রিক সেনারা সৌদি আরবে পেট্রিয়ট সিস্টেম ব্যবহার করছে। ওদিকে বাহরাইন ও কুয়েত সিরিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছে, এমন একটি দাবি ছড়িয়েছে। আর ইরান বলছে আমেরিকান সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা বন্ধ হবে না। এই ঘটনাগুলো আলাদা, কিন্তু আমার বিশ্লেষণ অনুযায়ী এগুলো একটা বড় প্রবণতার দিকে ইঙ্গিত দিচ্ছে। সেটি হলো সংঘাতের সঙ্গে নতুন নতুন দেশ, নতুন সামরিক ব্যবস্থা এবং নতুন সরবরাহ পথ জড়িয়ে পড়ছে। এখানে সামরিক চাপের পাশাপাশি রাজনৈতিক বার্তাও রয়েছে।
ইউক্রেনের দাবি রাশিয়া ও ইরানের সামরিক যোগাযোগকে প্রশ্নের মুখে ফেলেছে। সৌদি হামলা হুতিদের আক্রমণ ক্ষমতা দুর্বল করার চেষ্টা হিসেবে তুলে ধরা হয়েছে। পেট্রিয়টের ব্যবহার দেখাচ্ছে সৌদি প্রতিরক্ষায় বিদেশি বাহিনীর ভূমিকা সরাসরি হচ্ছে। আর ইরানের সতর্কবার্তা বোঝাচ্ছে তেহরান এখনও চাপ কমানোর ভাষায় কথা বলছে না। তবে সামনে পরিস্থিতি কোন দিকে যাবে তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করবে। ক্যাস্পিয়ান সাগরে ইউক্রেনের হামলার দাবি কতটা নিশ্চিত হয়, বাহরাইন ও কুয়েতের এই কথিত সামরিক সহায়তার অনুরোধ আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয় কিনা, আর সৌদি আরব ও হুতিদের মধ্যে হামলা পাল্টা হামলা আরও বাড়ে নাকি সম্ভাব্য যোগাযোগ কোনো আলোচনার পথ তৈরি করে, এবং ইরানের ঘোষণা বাস্তবে আরও কতদূর পর্যন্ত সংঘাতকে নিয়ে যায়। এখন আপনাদের কি মনে হয়, এই ঘটনাগুলো কি বিভিন্ন যুদ্ধক্ষেত্রের বিচ্ছিন্ন উত্তেজনা, নাকি মধ্যপ্রাচ্য এবং তার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। হরমুজ প্রণালীতে ইরানের ফেলে রাখা সামুদ্রিক মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বড় একটি সামুদ্রিক ট্যাঙ্কার জাহাজ। হরমুজ প্রণালীতে যখন ইরান বাধা দিচ্ছে তাদের নির্ধারিত পথ ছাড়া অন্য কোনো পথ দিয়ে যেতে পারবে না সামুদ্রিক জাহাজ, একই সময় বাবেল মানদেব প্রণালীতে অ্যাকশন চালাচ্ছে আনসারুল্লাহ হুথি বাহিনী। কিছুক্ষণ আগে লোহিত সাগর থেকে বাবেল মানদেব প্রণালী পার হওয়ার পথে একটি জাহাজকে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত করেছে, টার্গেট করেছে হুথিরা। অল্পের জন্য আঘাতটি মিস হয়েছে, সম্ভবত এটি সতর্কতামূলক একটি আক্রমণ ছিল। আনসারুল্লাহ হুথি বাহিনীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সারি বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে তাহলে ইয়েমেনও সৌদি আরবের বিরুদ্ধে হামলা বাড়িয়ে দেবে, এবং এখন পর্যন্ত সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের নৌ অবরোধ অব্যাহত আছে, অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, আজকের এই লাইভে ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ গতি প্রকৃতি জানাবো। আজ ২৬ জুলাই, আপনারা দেখছেন তুরস্ক থেকে তুর্কিপিডিয়ার সবশেষ সংবাদ শুরু করছি লেবাননের একটি সংবাদ দিয়ে। লেবাননের যেই শহরগুলো থেকে হিজবুল্লাহ সরে গিয়েছিল, যেই জায়গাগুলো ইসরায়েলের দখলে ছিল, সেই জায়গাগুলো এখনো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেনি ইসরায়েল, বরং একের পর এক ডিনামাইট দিয়ে লেবানিজদের বাড়িঘরগুলো উড়িয়ে দিচ্ছে ইসরায়েল। আজকে এইরকম বেশ কয়েকটি ছবি বের হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে লেবাননের পরিত্যক্ত এই গ্রামগুলো, শহরগুলোর বাড়িগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল, ঠিক যেমনটা গাজায় করেছে। লেবাননে তাদের 4 দফার করা চুক্তির কোনোটাই বাস্তবায়ন করেনি ইসরায়েল। এর আগে বলেছিল এই এলাকাগুলো ক্লিন করার পর এগুলো লেবানিজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবে, কিন্তু এখন টাল বাহানার শেষ নেই। প্রিয় দর্শক, এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী নতুন নতুন উদ্যোগ গ্রহণ এবং যুদ্ধের গতি প্রকৃতি পরিবর্তনের মাধ্যমে শত্রুর সকল হিসাব নিকাশ বদলে দিয়েছে। আমেরিকা প্ল্যান করছিল যে ইরান একটি হামলা করবে, এখন আমেরিকার বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গিয়েছে ইরানের সাথে হামলা বাড়ালে কি হবে। মেজর জেনারেল ইয়াহিয়া সাফাভি আরো বলেন, ইরানি জনগণ এবং রেজিস্ট্যান্স ফ্রন্টের প্রতিরোধ ক্ষমতা এই অঞ্চলের ভবিষ্যৎ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মধ্যপ্রাচ্যের ইতিহাস রচনা করবে ইরান নিজেই। এদিকে আমেরিকার বড় ধরনের একটি আক্রমণের মুখে নিজেদের ব্যাটেল স্ট্র্যাটেজি সম্পর্কে কথা বলেছেন ইরানের আইআরজিসির একজন সিনিয়র কমান্ডার এবং মুখপাত্র। চলুন শুনে আসি ওনার বক্তব্য। نقشه دشمن و کید دشمن غافل نیستیم. اینطور نیست که ما سرگرم تنگه هرمز بشیم و از بقیه توطئه های دشمن غافل بشیم.
این نیست که ما باور بکنیم دشمن فکر براندازی رو از سرش بیرون کرده. این نیست که ما باور بکنیم که دشمن اگر আপনারা যে শব্দটি বুঝতে পারছেন সেটি হলো দুশমন। দুশমন মানে শত্রু। ইরানের আইআরজিসির মুখপাত্র বলছে শত্রুদের নেক্সট পরিকল্পনা কি সেটা তো আমরা জানি না, কিন্তু আমরা বহুমুখী শত্রুর বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা শুধু বহিঃশত্রুর আক্রমণ মোকাবেলা করছি বিষয়টা এমন নয়। আমরা শুধু হরমুজ প্রণালীতে শত্রুর জাহাজ মোকাবেলা করছি এমন নয়। আমাদের দেশকে ভাগ করার জন্য দেশের ভেতরে রেজা শাহ পাহলুবি পন্থীদের আবারও উস্কানি দিতে পারে আমেরিকা। আবার কুর্দিশ বিদ্রোহীদেরকে দিয়ে ইরানকে ভাগ করতে পারে। সবগুলো সম্ভাবনা বিবেচনা করে আমাদের সেনারা, আমাদের জনগণ সতর্ক রয়েছে এবং যে কোনো জায়গায় বিদ্রোহ দেখা মাত্র সেই বিদ্রোহকে নির্মূল করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা সদা জাগ্রত। আমাদের দেশের বিরুদ্ধে কোনো ধরনের চক্রান্ত আমরা সফল করতে দেব না। প্রিয় দর্শক, আমরা আইআরজিসির পক্ষ থেকে একটি হিসাব দেয়া হয়েছে গত 15 দিনে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের কি ক্ষয়ক্ষতি করেছে, এবং সেখানে দেখা যাচ্ছে 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে আইআরজিসি, 17টি ড্রোন এবং একটি F-15 ফাইটার জেট ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মিসাইল হামলায় জর্ডানে। ইরান বলেছে যে গত 15 দিন ব্যাপী সময়ে তারা আমেরিকার এই অঞ্চলের 38টি ঘাঁটিতেই হামলা করেছে এবং 200-র বেশি ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। ইসরায়েলের এবং আমেরিকার আক্রমণের ক্ষমতা, আক্রমণ ঠেকানোর ক্ষমতা সবকিছুকে কমিয়ে দিয়েছে ইরান। সে কারণে ইরানের বিরুদ্ধে যে বড় ধরনের হামলার চিন্তা করছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেখান থেকে ট্রাম্প সরে গিয়েছে। ট্রাম্প এখন আবারও মাঠে নামিয়েছে পাকিস্তানকে, মাঠে নামিয়েছে কাতারকে। কাতার এবং পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ করার জন্য নতুন করে একটি স্বল্পস্থায়ী ক্ষণস্থায়ী যুদ্ধবিরতির জন্য আমেরিকা এবং ইরান দুই দেশের কাছেই প্রস্তাব পাঠানো হয়েছে। দুটি দেশই স্বীকার করেছে তারা পাকিস্তান কাতারের প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা এই প্রস্তাবের উপর একটি প্রতিক্রিয়া জানাবে। যদি আবারও কোনো যুদ্ধবিরতিতে যাওয়ার ব্যাপারে সম্মত হয়, আমরা সেই আপডেট সংবাদ আপনাদেরকে জানিয়ে দেব। তবে ইরানের ভেতরে আমেরিকার প্রতি আস্থা এখন প্রায় শূন্যের কোটায়। আমেরিকা কোনো স্বল্পস্থায়ী সমঝোতা করা মানে আমেরিকা নিজের অস্ত্রগুলোকে আবারও গুছানো, নিজের বাহিনীকে আবারও সাজানো, এমনটাই মনে করছে ইরানিরা। এর আগে ইরানের সাথে সুইজারল্যান্ডে দফায় দফায় আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে তা ছিল শুধুমাত্র লোক দেখানো, সময় ক্ষেপণ করা এবং কোনো ধরনের অজুহাত ছাড়া, বাহানা ছাড়াই ইরানের সাথে সমঝোতাকে বাতিল করে দিয়ে আবারও ইরানে হামলার নির্দেশ দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। সুতরাং এবার ইরান কনক্রিট কোনো গ্যারান্টি ছাড়া আদৌ সমঝোতায় যাবে কিনা, যাওয়া উচিত কিনা তা নিয়ে রয়েছে অনেক বিশ্লেষণ। ইরান বলছে যদি আবারও ইরানে হামলা হয় তাহলে যুদ্ধের পরিধি অনেক দূর বেড়ে যাবে। এদিকে ইরান এবং ইয়েমেনের হামলায় একদিকে যেমন সৌদি আরবের তেলের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সবচেয়ে বেকায়দায় রয়েছে কুয়েত। ইরানের আনঅফিসিয়াল বিভিন্ন সোর্সগুলো বলছে যদি আরেকবার হামলার চেষ্টা করা হয় ইরানের ভেতরে, তাহলে কুয়েত দখল করে নিতে পারে ইরাকের ভেতরে থাকা ইরানপন্থী বিভিন্ন মিলিশিয়া গ্রুপ। কুয়েতের রাজতন্ত্র উচ্ছেদ করা হতে পারে এবং কুয়েত থেকে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা যেন না হয় সেটা নিশ্চিত করা হতে পারে। এইরকম হুমকির মুখে কুয়েত পড়েছে বড় ধরনের টেনশনে। এখন তারা পাকিস্তানি সামরিক শাসক জেনারেল আসিম মনিরের কোলে ওঠার চেষ্টা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো এয়ার ডিফেন্স রক্ষা করতে পারেনি কুয়েতের তেল ক্ষেত্রগুলোকে। এখন কুয়েত পাকিস্তানের সাথে নতুন করে একটি ডিফেন্স এগ্রিমেন্টের দিকে যাচ্ছে। আজকে
কুয়েতের জাতীয় সংসদ একটি নতুন বিল পাশ করেছে। সেই বিলে পাকিস্তানের সাথে আরো বড় ধরনের সামরিক সহযোগিতা চুক্তির ব্যাপারে কুয়েতের সশস্ত্র বাহিনীকে অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তানও সুযোগ বুঝে আরবদের পকেট থেকে কিছু টাকা বের করার চেষ্টা করছে। পাকিস্তানের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার জন্য পাকিস্তানের সামরিক শক্তিকেই ব্যবহার করছে। এখন পর্যন্ত যে আলোচনা চলছে তাতে কুয়েত পাকিস্তান থেকে ফাইটার জেট কিনবে, পাকিস্তান থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম কিনবে, কুয়েতের নিরাপত্তার দায়িত্ব পাকিস্তান নিতে পারে। এখন এখন পর্যন্ত পাকিস্তান একটি মধ্যস্থতাকারী শক্তি, কিন্তু পাকিস্তান যদি সরাসরি কুয়েতের পক্ষে যায়, কুয়েতের সিকিউরিটি দিতে চায়, আবার যদি কুয়েত থেকে আমেরিকা হামলা চালায় ইরানে, তাহলে ইরান কিন্তু জবাব দিতে দেরি করবে না, যে বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় সফলতা সৌদি আরবকে, আমিরাতকে, কুয়েতকে, বাহরাইনকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ধীরে ধীরে আরো বেশি এঙ্গেজ করতে পারা। আমেরিকান ইসরায়েলি অক্ষ পরিকল্পনা করছে তাদের ইন্টেনশন পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে ঠেলে দেওয়া, পারলে তুরস্ককেও ইরানের বিরুদ্ধে ঠেলে দেওয়া। পাকিস্তান এবং তুরস্ক সতর্কভাবে ইরানের সাথে মুখোমুখি হওয়া থেকে নিজেদেরকে দূরে রাখছে, কিন্তু পাকিস্তানের সর্বশেষ আসিম মনির আরব রাষ্ট্রগুলোর সাথে যে ধরনের ডিল করার চেষ্টা করছে, নিরাপত্তার বিনিময়ে আরবদের বিনিয়োগ চাইছে, আরবদের টাকা পয়সা চাইছে, এই বিষয়টি আগামী দিনে পাকিস্তানের মধ্যস্থতাকারীর ভূমিকাকেও প্রশ্নবিদ্ধ করতে পারে, পাকিস্তান ইরান সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করতে পারে। বিশেষ করে জেনারেল আসিম মনিরের পলিসিগুলো কতটা পাকিস্তানের স্বার্থপন্থী, কতটা মার্কিন স্বার্থের পক্ষে, সেটা নিয়ে বিশ্লেষণের সুযোগ আছে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে ফিলিস্তিন থেকে একটি সংবাদ দিতে চাই। আমরা আগের লাইভে জানিয়েছিলাম ফিলিস্তিন জুড়ে ধরপাকড় চলছে। ফিলিস্তিনের ইসরায়েলের মন্ত্রিসভার নতুন বৈঠক হয়েছে। সেই বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ইসরায়েলের যুদ্ধমন্ত্রী কার্জ, তারা ঘোষণা দিয়েছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সামরিক অপারেশন আরো বাড়বে, আরো বড় আকারে সামরিক অপারেশন চালানো হবে। পশ্চিম তীরের রামাল্লাহ, জেরুজালেম, বিভিন্ন শহরে একের পর এক চেকপোস্ট বসিয়ে নিরস্ত্র বেসামরিক নাগরিকদেরকে গ্রেপ্তার করছে ইসরায়েল। পশ্চিম তীরে গতকাল রাতে 2টি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে, অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং মানুষের বাড়িঘরগুলো ভেঙে ফেলা হচ্ছে। 2 জন ইসরায়েলি মিলিটারি অফিসার এক ফিলিস্তিনির হাতে নিহত হওয়ার পর পশ্চিম তীরে হামলা করার একটা উসিলা পেয়েছে ইসরায়েলি সরকার। সেটেলার এবং সরকারের দ্বিমুখী হামলায় পশ্চিম তীরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে গাজায়ও ইসরায়েলের নিয়মিত হামলা চলছে। ইসরায়েলি হামলায় গতকাল গাজায়, উত্তর গাজার পুলিশ প্রধান নিহত হয়েছে। গাজার নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে গাজার নিরাপত্তা বাহিনী, পুলিশ বাহিনীকে টার্গেট করে একের পর এক হামলা হচ্ছে। প্রিয় দর্শক, এর মধ্যে ইরানের একটি জাহাজ যেটি কাস্পিয়ান সাগর দিয়ে রাশিয়া থেকে অস্ত্র বোঝাই করে নিয়ে আসছিল, এইরকম কোন একটি জাহাজে হামলা করেছিল ইউক্রেন। এর প্রতিবাদে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেনকে এবং তার জবাব জানতে চেয়েছে। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন তুরস্ক থেকে অ্যাটাক হেলিকপ্টার কেনার কি কোনো আপডেট আছে? তুরস্কের সাথে অ্যাটাক হেলিকপ্টার কেনার ব্যাপারে বাংলাদেশ চুক্তি করে ফেলেছে, অনেক আগেই চুক্তি ফাইনাল হয়ে গিয়েছে। এখন অ্যাটাক হেলিকপ্টার তৈরির কাজ চলছে। হেলিকপ্টার তৈরি হলে টাইম মতো বাংলাদেশের কাছে হেলিকপ্টার হ্যান্ডওভার করবে তুরস্ক।
আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, কামাল আতাতুর্কের সময় ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, সেটা কি ফিরে আনার সুযোগ আছে কিনা? ইসরায়েলকে স্বীকৃতি কামাল আতাতুর্কের সময় দেয়নি, তবে তার দল ক্ষমতা থাকা অবস্থায় দিয়েছে।